আসসালামু আলাইকুম। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আলবুসুর। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিন্যান্স এর অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স ডিপার্টমেন্টের চ্যাপ্টার 2 আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চ্যাপ্টার 8 শর্ট টাইম ফাইন্যান্সিং এর পঞ্চম ক্লাসটি করব এবং এই ক্লাসে আমরা সি পার্টের টোটালি কমপ্লিট একটা অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। তো দেখেন প্রথমে কি আছে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখেন, ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2005 সালের প্রশ্ন, 2006, 2009, 2014, 2020 এরপরও রিপিট হয়েছে। তার মানে কি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটা আপনারা টোটালি ভালো করে আয়ত্তে নিয়ে আসবেন। তো দেখেন কি আছে, একটি কোম্পানির দরকার টাকা 80,000 টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ইট হ্যাজ থ্রি সোর্সেস। তো একটা কোম্পানির 80,000 টাকা দরকার, এটা ওয়ার্কিং ক্যাপিটাল কার্যকরী মূলধন সংগ্রহ করার জন্য। ইট হ্যাজ থ্রি সোর্সেস, এর তিনটি কি আছে, উৎস আছে। তো একই কি বলছে, দ্য কোম্পানি ক্যান বাই টাকা 1 লাখ অফ ম্যাটেরিয়ালস অন টার্মস অফ 3/30 নেট 16। বলে রাখছি, দেখেন এখানে ট্রেড ক্রেডিট নাকি কমার্শিয়াল পেপার নাকি ব্যাংক লোন নাকি অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং এরকম কোনো কথা উল্লেখ করা নাই, কিন্তু এখানে একটা টার্মস আছে, শর্ত। কি শর্ত ছিল? 3/10 নেট 90। যখন এই শর্তটা আমরা পাবো প্রশ্নে, এইটুকু কোনো কাজ নাই, মানে এখান থেকে দা কোম্পানি এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোনো কাজ নাই। শুধু আমাদের কাজ হচ্ছে, যদি এরকম একটা শর্ত থাকে, এটা যে 3/30 নেট 90, এই শর্তটা থাকলে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের ট্রেড ক্রেডিটের অঙ্ক। তাহলে এখান থেকে ট্রেড ক্রেডিটের অঙ্ক করতে হবে। তারপর 2 নম্বরটা দেখেন কি বলছে, এ ব্যাংক উইল ল্যান্ড, একটি ব্যাংক কি করবে, ঋণ দিবে টাকা 1 লাখ, 1 লাখ টাকা ঋণ দিবে অ্যাট 13% ইন্টারেস্ট রেট উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স। 20% ক্ষতিপূরণ উদ্বৃত্ত রেখে 13% সুদে ব্যাংক কি করবে, 1 লাখ টাকা ঋণ দিবে। এটাও একটা দ্বিতীয় উৎস। আর 3 নম্বর বলছে কি, এ ফ্যাক্টর উইল বাই কোম্পানিজ অ্যাকাউন্টস রিসিভেবল, টাকা হচ্ছে 1 লাখ পার মান্থ, প্রতি মাসে 1 লাখ টাকা করে ওই বাকিতে বিক্রি সুবিধা দিবে। অ্যান্ড উইল অ্যাডভান্স অ্যাট 12% ইন্টারেস্ট, 12% সুদে কি করবে, অ্যাডভান্স করবে আপ টু টাকা 80%। 80% অ্যাডভান্স করবে, তার মানে কি 20% হচ্ছে কি রিজার্ভ রাখতে হবে, আর সুদের হার হচ্ছে কত পার্সেন্ট, 12%। এটা হচ্ছে সুদের হার, প্রতি বছর সুদের হার হচ্ছে 12%। অ্যাডভান্স থাকবে কত পার্সেন্ট, 80%। আর 20% যেটা, সেটা হচ্ছে রিজার্ভ হিসেবে রাখতে হবে অফ দ্য ফেস ভ্যালু। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ইজ 60 ডেজ, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া আছে 60 ডেজ। বলছে কি, দ্য ফ্যাক্টর উইল চার্জ 2% কমিশন, ফ্যাক্টরিং থেকে কি হবে, 2% কমিশন দিতে হবে, এটা হচ্ছে একটা খরচ কোম্পানির জন্য। তারপরে ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট, এটি ধারণা করা হচ্ছে যে যে দ্য ফ্যাক্টর সার্ভিস উইল সেভ দ্য কোম্পানিজ অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাডমিনিস্ট্রেশন কস্ট অফ টাকা 1000 পার মান্থ, প্রতি মাসে 1000 টাকা কি অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স সেভ করবে কোম্পানির জন্য। অ্যান্ড 1% ব্যাড ডেপ্ট লস, ব্যাড ডেপ্ট লসের জন্য 1% কি করবে, সেভিংস করে দেবে কোম্পানিকে এই অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং করার জন্য। তো এখন কি বলছে, রিকোয়ারমেন্ট হুইচ অল্টারনেটিভস শুড দ্য কোম্পানি বি চোজেন, কোন, এই যে এখানে 3টা উৎস আছে, এই 3টা উৎসের মধ্যে কোন বিকল্পটা কোম্পানি গ্রহণ করবে এবং কেন করবে সেটা আমাদের জানতে হবে। যখন আমাদের অল্টারনেটিভ থেকে বিকল্প সংগ্রহ করতে হবে বা কি করতে হবে, গ্রহণ করতে হবে, তখন আমাদের এই যে বিকল্পগুলি থাকবে সবগুলি থেকে ই এ আর বের করতে হবে। ই এ আর অথবা ই আই আর একই নাম, ই এ আর এবং ই আই আর বের করতে হবে। 1 নম্বরটা হচ্ছে ট্রেড ক্রেডিট, ট্রেড ক্রেডিটে ই এ আর করতে হবে। ব্যাংক লোন, 2 নম্বরে ব্যাংক লোনের জন্য ই এ আর করতে হবে। অ্যাকাউন্টস ফ্যাক্টরিং, এটার জন্য ই এ আর করতে হবে। তো চলুন আমরা অঙ্কটা সমাধান করি। তো 1 নাম্বার হচ্ছে ট্রেড ক্রেডিট ছিল 3/10 নেট 90। রিকোয়ারমেন্ট 1,
রিকোয়ারমেন্ট 1, ঠিক আছে, উই নো কস্ট অফ ট্রেড ক্রেডিট, EIR সমান সূত্র হচ্ছে কি CD বাই 100 মাইনাস সিডি। এখানে আবার সিডি আরও লেখা থাকে অনেক বইয়ে। তো সিডি আর মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট, আর শুধু সিডি মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, একই কথা, ইন্টু 360 বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। হেয়ার সিডি ক্যাশ ডিসকাউন্ট কত ছিল দেখেন, আমাদের শর্তটা বুঝতে হবে। শর্তটা কি ছিল? 3/30 নেট 90, মানে হচ্ছে কি 30 দিনের ভিতরে যদি টাকাটা পরিশোধ করা হয় তাহলে 3% বাট্টা দেওয়া হবে, আর 90 দিনের মধ্যে টাকাটা অবশ্যই অবশ্যই কি করতে হবে? পরিশোধ করে দিতে হবে। তার মানে এই 90 ডেজ হচ্ছে ক্রেডিট পিরিয়ড, বাকিতে নেওয়ার ফলে 90 দিন এটা ব্যবহার করা যাবে। ডিসকাউন্ট পিরিয়ড 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে ডিসকাউন্ট দেবে কত পার্সেন্ট? ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে 3% দেওয়া হবে। তো সিডি সমান হচ্ছে 3, তারপর হচ্ছে ক্রেডিট পিরিয়ড সিপি সমান হচ্ছে 30, সরি ডিসকাউন্ট পিরিয়ড সমান হচ্ছে 30, আর ক্রেডিট পিরিয়ড হচ্ছে টোটালি 90 দিন, সিপি সমান হচ্ছে 90। তো ক্যাশ ডিসকাউন্ট 3, ডিসকাউন্ট পিরিয়ড ডিপি সমান হচ্ছে 30, সিপি সমান হচ্ছে 90। ক্যাশ ডিসকাউন্ট সমান হচ্ছে 3, ডিসকাউন্ট পিরিয়ড যা পরিশোধ করতে হবে কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে, আর ক্রেডিট পিরিয়ড অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে 90 দিনের মধ্যে। এই হচ্ছে আমাদের শর্ত ছিল। তো সিডি সমান ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে 3, 100 মাইনাস সিডি সমান 3, এই ইন্টু হচ্ছে ইন্টু 360 হচ্ছে 360, সিপি ক্রেডিট পিরিয়ড হচ্ছে 90 দিন, 90 মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে কত? 30 দিন, ইন্টু 100 ছিল 100। এখন দেখেন কি করতে হবে? 3 হচ্ছে 3, 100 থেকে 3 মাইনাস করলে থাকবে 97, ইন্টু উপরে আছে 360, নিচে আছে 90 বিয়োগ 3 সমান হচ্ছে 60, ইন্টু এই 100 ছিল 100। এখন 3কে 97 দিয়ে ভাগ করতে হবে। তো 3কে যদি 97 দিয়ে ভাগ করতে হয়, 3 ভাগ 97, 3 ভাগ 97 সমান হচ্ছে 0.0309। এরপরে 2 আছে যেহেতু 9টা 9 থাকবে, এই ইন্টু হচ্ছে ইন্টু 360কে 60 দিয়ে ভাগ করবেন, হবে 6 ইন্টু 100। এখন 0.0309কে গুণ করবেন 6 দ্বারা, আবার গুণ করবেন 100 দ্বারা, সমান হচ্ছে 18.5567 এইগুলি যেহেতু রেট হার বের করতে হবে সুদের খরচের হার, এই জন্য পার্সেন্টেজ আকারে লিখবেন, এখানে অবশ্যই প্রায় লিখে দিতে হবে, প্রায়। এই হচ্ছে আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট। তারপর কি করতে হবে? দ্বিতীয় কাজটা যেটা করতে হবে, রিকোয়ারমেন্ট 2 দেখেন কি আছে? রিকোয়ারমেন্ট 2 কি ছিল? এ ব্যাংক উইল ল্যান্ড, একটি ব্যাংক কি করবে? ঋণ দিবে টাকা 1 লাখ, অ্যাট 13% ইন্টারেস্ট, 13% সুদে, উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স। রিকোয়ারমেন্ট এখন দেখেন এখানে ডিসকাউন্ট বেসিস, প্রিপেড ইন্টারেস্ট, ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স, ইন্টারেস্ট ডিডাক্ট ইন অ্যাডভান্স, এই জাতীয় কোনো শব্দ উল্লেখ করা নাই। তো আমাদের ব্যাংক লোনের ক্ষেত্রে যে সূত্রটা ইউজ করতে হয় সেটাই ইউজ করবেন, এবং ইন্টারেস্ট নিচে ইন্টারেস্ট ছাড়া উই নো কস্ট অফ ব্যাংক লোন, EAR অথবা EIR যেটাই লেখেন, সমান হচ্ছে উপরের সূত্র ছিল ইন্টারেস্ট অথবা টোটাল ইন্টারেস্ট যাই লেখেন, ইন্টারেস্ট বাই লোন
মাইনাস সিবি ইন্টু 100। এখানে দেখেন যদি ডিসকাউন্ট বেসিস ডিসকাউন্ট বেসিস অথবা ডিসকাউন্ট বেসিস ইন্টারেস্ট, ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স, ইন্টারেস্ট ডিডাক্ট ইন অ্যাডভান্স, ইন্টারেস্ট প্রিপেড ইন্টারেস্ট, এই জাতীয় কথা যেহেতু উল্লেখ করা নাই, নিচে ইন্টারেস্ট রিড করা যাবে না। যদি এই 4টা শব্দ থাকতো বা 5টা শব্দ থাকতো, নিচে ইন্টারেস্ট রিড করা যেত। এখন আমাদের ইন্টারেস্ট, লোন এবং সিবি আমাদের খুঁজে বের করতে হবে। হেয়ার ইন্টারেস্ট, লোন আছে, প্রথমে লোনটা লেখেন। লোন সমান হচ্ছে কত? ব্যাংক লোন দিবে কত টাকা? এ ব্যাংক উইল ল্যান্ড টাকা 1 লাখ, 13% ইন্টারেস্ট, আর কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 20%। তো লোন হচ্ছে 1 লাখ টাকা, 1 লাখ, ইন্টারেস্ট হচ্ছে 13% ধরতে হবে। ইন্টারেস্ট সমান হচ্ছে 1 লাখ টাকা ছিল লোন, এর উপর 13% ধরতে হবে। তো 1 লাখে 13% হচ্ছে কত? 13,000 হবে। আর সিবি কম্পেনসেটিং ব্যালেন্স সমান লোন ছিল 1 লাখ ইন্টু কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে ক্ষতিপূরণের উদ্বৃত্ত 20% ধরতে হবে 1 লাখ টাকা লোনের উপরে, সমান হচ্ছে 20,000 টাকা হবে। 20,000। আমরা এই তথ্যগুলি পেয়ে গেলাম। এখন ক্যালকুলেশন করে ফেলেন। ইন্টারেস্ট সমান হচ্ছে 13,000, লোন হচ্ছে 1 লাখ, মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 20,000 ইন্টু 100 ছিল 100। এখন এই 13,000 হচ্ছে 13,000 উপরেরটা, আর 1 লাখ থেকে 20,000 বিয়োগ করে থাকবে 80,000 ইন্টু এই 100 ছিল সূত্রে 100। এখন 13,000কে 80,000 দিয়ে ভাগ করতে হবে। 13,000 ভাগ 80,000 সমান হচ্ছে 0.1625 ইন্টু এই 100 ছিল 100। এখন এটাকে 100 দিয়ে গুণ করেন, গুণ 100 সমান হচ্ছে 16.25%। এখানেও প্রায় লিখে দিবেন, দশমিক আসলে প্রায় লিখলে আপনাদের অঙ্ক কাটা যাবে না ইনশাল্লাহ। তারপর আমাদের তৃতীয় কাজটা দেখতে হবে। রিকোয়ারমেন্ট 3টা কি আছে? এ ফ্যাক্টর উইল বাই কোম্পানিজ অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং করতে হবে, তার মানে আমাদের সর্বপ্রথমে 5টা টিকে কাজ করতে হবে। 1 নম্বরটা হচ্ছে AAR, অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল বের করতে হবে। তারপর হচ্ছে 5টা ক্যালকুলেশন করতে হবে। দেখেন আমরা এটা অঙ্কটা শর্টে বা সহজে করার জন্য, খুব তাড়াতাড়ি শেষ করার জন্য আমরা নোট করে রাখছি, একটু দেখেন। রিকোয়ারমেন্ট 3টা প্রথমে AAR বের করতে হবে। ক্যালকুলেশন নাম্বার 1 ওয়ার্কিং, এখানে লিখে রাখবেন 5টা ওয়ার্কিং করতে হয়। ওয়ার্কিং তো AAR অর্থাৎ অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল সমান হচ্ছে অ্যাভারেজ অ্যানুয়াল ক্রেডিট সেলস ইনটু অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বাই 360। এটা হচ্ছে AAR এর সূত্র। তো এখন আমাদের অ্যানুয়াল ক্রেডিট সেলস বের করতে হবে। দেখেন কি ছিল আমাদের ক্রেডিট সেলস, প্রতি মাসে কত হবে? পার মান্থ হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল হবে 1 লাখ টাকা। তার মানে ক্রেডিট সেলস করতে হবে, বাকিতে বিক্রি করতে হবে 1 লাখ টাকা। তো এটাতে বাৎসরিককে রূপান্তর করবেন, অর্থাৎ 1 লাখ গুণ 12 সমান হচ্ছে 12 লাখ টাকা হচ্ছে বাৎসরিক, ওই বাৎসরিক বাকিতে বিক্রয় 12 লাখ টাকা। এখন অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেখেন প্রশ্নে উল্লেখ করা ছিল, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ইজ 60 ডেজ, এটাই লিখবেন। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড সমান 60 ডেজ। এখন এই কাজটা করতে হবে। অ্যানুয়াল ক্রেডিট সেলস সমান হচ্ছে 12 লাখ বের হয়েছে, এই ইনটু হচ্ছে ইনটু এসিপি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড সমান হচ্ছে 60, আর নিচে 360 ছিল 360। এখন 12 লাখকে 60 দিয়ে গুণ করার পর 360 দিয়ে ভাগ করবেন। 12 লাখ গুণ 60 ভাগ 360 সমান হচ্ছে টাকা 2 লাখ হবে। এটা হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল বের হয়েছে। এখন আমাদের দ্বিতীয় কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে ARTO অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার বের করতে হবে। এটা সূত্র কি? 360 থাকবে উপরে, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড থাকবে নিচে। তো 360 হচ্ছে 316, এসিপি সমান হচ্ছে 60 রেট ছিল 60, এখন 360কে 60 দ্বারা ভাগ করলে 6 টাইমস, মানে হচ্ছে ARTO বের হয়েছে আমাদের 6 টাইমস। এখন তৃতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। এখন দেখেন আমাদের অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ছিল, ইন্টারেস্ট হচ্ছে কত?
12% পার অ্যানাম, প্রতি বছর হচ্ছে ইন্টারেস্ট দিতে হয় কি 12%। তার মানে আমাদের পিরিয়ডিক যদি বের করতে হয় এটা হচ্ছে 1 মাসের বের করতে হবে। 1 মাসে বের করতে হলে 12%কে ভাগ করবেন। তো পিরিয়ডিক ইন্টারেস্ট রেট সমান হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট বাই অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার। তো অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 12% ছিল, অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার বের করছি আমরা 6 টাইমস, এই 6 দিয়ে ভাগ করবেন। তো 12%কে 6 দিয়ে ভাগ করলে হবে 2%। এখন আমাদের চতুর্থ যে ওয়ার্কিং করতে হবে খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে যে টেবল ফর ক্যালকুলেশন অফ এনপিএ। এনপিএ দিয়ে কি বোঝায়? নেট পিরিয়ডিক অ্যাডভান্স। এখন নেট পিরিয়ডিক অ্যাডভান্স যদি বের করতে হয় আমাদের সর্বপ্রথমে অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল বের করতে হবে, লিখতে হবে। অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল দেখেন আমরা 1 নং ওয়ার্কিং এ করে রাখলাম। অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল সমান হচ্ছে টাকা 2 লাখ, এই 2 লাখ লিখলেন। 2 লাখের পর লেস করতে হবে রিজার্ভ, কত পার্সেন্ট রিজার্ভ হবে? দেখেন রিজার্ভ ছিল, রিজার্ভটা কত হবে? এখন বলছে কি আপ টু অ্যাডভান্স হচ্ছে ইন্টারেস্ট থাকবে 12% পার অ্যানাম, অ্যাডভান্স থাকবে আপ টু 80%, 80% পর্যন্ত অ্যাডভান্স থাকবে। তার মানে কি বাকি যে 20% আছে ওই 20% হচ্ছে রিজার্ভ হবে। যদি আপ টু 75% বলা থাকতো 75%, তখন রিজার্ভ হইতো কত? 100 মাইনাস 75, মানে হচ্ছে কি 25%। অর্থাৎ এখানে অ্যাডভান্স যেটা থাকবে 80 হলে রিজার্ভ হচ্ছে 20%, যদি 75% হয় অ্যাডভান্স তাহলে 20% হচ্ছে, সরি 25% হচ্ছে রিজার্ভ থাকবে। যদি 60% অ্যাডভান্স করতে হয় 40% হচ্ছে রিজার্ভ ধরে নিতে হবে। এখানে যেহেতু 80% ছিল, 80% অ্যাডভান্স ছিল, তার মানে 20% হচ্ছে কি রিজার্ভ। রিজার্ভ হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল যেটা ছিল 2 লাখ, এর উপর 20% ধরবেন, সমান হচ্ছে 40,000 টাকা। এখন অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল 2 লাখ টাকা থেকে রিজার্ভটা মাইনাস করে দিবেন, তাহলে গ্রস অ্যাডভান্স বের হবে 1,60,000 টাকা। এখন গ্রস অ্যাডভান্স থেকে লেস করতে হবে ফ্যাক্টরিং কমিশন। ফ্যাক্টরিং কমিশন কত? দেখেন প্রশ্নে উল্লেখ করা ছিল যে দ্য ফ্যাক্টর উইল চার্জ 2% কমিশন। তো 2% যে কমিশন ধরবেন এটা অ্যাকাউন্টস রিসিভেবলের উপরেই ধরতে হবে। তো অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 2 লাখ, এর উপর 2% কমিশন ধরবেন 4,000 টাকা বের হবে। এখন 1,60,000 টাকা থেকে 4,000 মাইনাস করলে থাকবে 1,56,000 টাকা। এটা হচ্ছে অ্যাডভান্স, মানে হচ্ছে বেসিস অফ ইন্টারেস্ট। তো এর উপর ইন্টারেস্ট ধরতে হবে, লেস ইন্টারেস্ট কত পার্সেন্ট? ইন্টারেস্টের আমরা পিরিয়ডিক ইন্টারেস্ট রেট বের করেছিলাম 2%, এই 2% অনুযায়ী ধরতে হবে। দেখেন 1,56,000 এর উপর 2% হচ্ছে 3,120। এখন 1,56,000 টাকা থেকে 3,120 টাকা বিয়োগ করে দিবেন, তাহলে বের হবে 1,52,880। এটা হচ্ছে নেট পিরিয়ডিক অ্যাডভান্স বের হয়েছে। এখন আমাদের পঞ্চম যে ওয়ার্কিংটা করতে হবে সেটা হচ্ছে টেবল ফর ক্যালকুলেশন অফ নেট পিরিয়ডিক কস্ট, এনপিসি। এনপিসি যদি বের করেন, এনপিসি নেট পিরিয়ডিক কস্ট, তো নেট পিরিয়ডিক কস্ট যদি বের করেন তাহলে সর্বপ্রথমে যে আমাদের দুইটা খরচ বের করছি, এখানে একটা খরচ আর এখানে একটা খরচ, এই দুইটা খরচ আগে লিখতে হবে সর্বপ্রথম। ফ্যাক্টরিং কমিশন হচ্ছে কত? 4,000 টাকা, আর ইন্টারেস্ট বের হয়েছে 3,120 টাকা। দুইটা খরচ একসাথে যোগ করবেন, টোটাল পিরিয়ডিক কস্ট বের হবে। এটা থেকে যে কোম্পানির যে সেভিংস পাবে ওই সেভিংসটা বাদ দিতে হবে, লেস সেভিংস ফ্রম ফ্যাক্টরিং। ফ্যাক্টরিং থেকে যে সেভিংসটা হবে সেটা আমরা বাদ দিয়ে দিব। তো ব্যাড ডেট লস ধরতে হবে। তো অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 2 লাখ টাকা এভারেজ যেটা, এটার উপর লসটা কত পার্সেন্ট সেটা দেখে নিতে হবে প্রশ্ন থেকে। অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাডমিনিস্ট্রেশন কস্ট হচ্ছে পার মান্থ 1,000 টাকা, আর 1% ব্যাড ডেট লস, তার মানে ব্যাড ডেট লসটা 1% ধরতে হবে। দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 2 লাখ টাকা, এর উপর 1% সমান হচ্ছে 2,000 টাকা হবে। আর দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মান্থলি ছিল 1,000, এটাকে 12 দিয়ে গুণ করলে 1 বছরের টাকা বের হবে। আবার 6 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে ভাগ কেন? এই যে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার যেটা সেটা হচ্ছে 6 ছিল 6 টাইম, এই জন্য এটাকে কি করবেন 6 দ্বারা ভাগ করবেন, সমান হচ্ছে 2,000 টাকা হবে। 2,000 যোগ 2,000 সমান হচ্ছে 4,000। এখন টোটাল পিরিয়ডিক কস্ট হচ্ছে 7,120, আর সেভিংস বের হচ্ছে 4,000। 7,120 থেকে সেভিংসটা বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর থাকবে 3,120 টাকা। এটা হচ্ছে নেট পিরিয়ডিক কস্ট। এখন হচ্ছে আমাদের মূল কাজ আসবে, সেটা হচ্ছে ইআইআর বের করতে হবে। দেখেন ইআইআর
সমান হচ্ছে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। তো এখন আর সমান বের করতে হবে। আর সমান সূত্র কি? হোয়ার আর সমান হচ্ছে এনপিসি বাই এনপিএম, মানে কি নেট পিরিয়ডিক কস্ট বাই নেট পিরিয়ডিক অ্যাডভান্স। তো নেট পিরিয়ডিক কস্ট দেখেন আমরা বের করে রাখছিলাম, নেট পিরিয়ডিক কস্ট সমান হচ্ছে 3120, এটা লিখবেন উপরে 3120। আর নেট পিরিয়ডিক অ্যাডভান্স দেখেন কত বের হয়েছে, নেট পিরিয়ডিক অ্যাডভান্স সমান বের হয়েছে 1,52,880, 1,52,880। এখন 3120-কে 1,52,880 দ্বারা ভাগ করবেন, তাহলে হবে 0.0204। আর এন সমান হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারের যে সময়টা বের হয়েছে সেটা লিখতে হবে 6 টাইমস। তো আর এর মান হচ্ছে 0.0204, এন সমান হচ্ছে 6, এ মাইনাস হচ্ছে মাইনাস, এ 1 হচ্ছে 1, এই ইনটু হচ্ছে ইনটু, 100 ছিল 100। এখন এটার সাথে এটা যোগ করলে তো হবে পাওয়ার 6 মাইনাস 1 ইনটু 100। এখন এটার পাওয়ার 6 ভাঙেন সমান হবে 1.1288, এই মাইনাস হচ্ছে মাইনাস, এই 1 হচ্ছে 1, এই ইনটু হচ্ছে ইনটু, 100 হচ্ছে 100। এখন এটা থেকে 1 মাইনাস করলে থাকবে 0.1288, এই ইনটু হচ্ছে ইনটু, 100 ছিল 100, এটাকে 100 দিয়ে গুণ করলে হবে 12.88%। এখন আমাদের ডিসিশন দিতে হবে কোম্পানি কোনটা গ্রহণ করবে। যখনই আমাদের কোন বিকল্প থেকে গ্রহণ করতে হবে এই অধ্যায়ের জন্য, মানে শর্ট টাইম ফাইন্যান্সিং এর জন্য, তখন আমাদের ইএআর বের করতে হবে সর্বপ্রথম শর্ত। আর ইএআর এর মধ্যে যেটা কম থাকবে খরচ, সেটা হচ্ছে বেস্ট অল্টারনেটিভ হবে এবং কোম্পানি সেটাই গ্রহণ করবে। তো এই অনুযায়ী ট্রেড ক্রেডিট দেখেন ডিসিশন টেবিলে কি হচ্ছে, ট্রেড ক্রেডিট হচ্ছে কত পার্সেন্ট বের হয়েছে, ট্রেড ক্রেডিট সমান বের হয়েছে 18.5567%। 18 দশমিক কত ট্রেড ক্রেডিট বের হয়েছে 5.567%, এটা হচ্ছে 18.67% ছিল। তারপর ব্যাংক লোন দেখেন, ব্যাংক লোন কত বের হয়েছে, ব্যাংক লোনের জন্য আমাদের বের হয়েছে 16.25%, 16.25%। আর ফ্যাক্টরিং যেটা সেটা বের হয়েছে 12.88%। এখন যেহেতু 18.55%, 16.25% এবং 12.85% বা 88%, এটা 18, 16 এবং 12, 12 যেহেতু কম সেটা হচ্ছে বেস্ট অল্টারনেটিভ। আর 12টা কিসের জন্য খরচ ছিল, অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং। দিস টেবল শোজ দ্যাট, এই টেবিলটা দেখাচ্ছে যে দ্য কস্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবলের খরচ is the cheapest, সবচেয়ে কম। সো দ্য ফার্ম উইল বি প্রেফার দিস অল্টারনেটিভ, তাই কোম্পানির উচিত এই অল্টারনেটিভ মানে অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিংটা গ্রহণ করা। এই হচ্ছে আমাদের কাজ। তো এই জাতীয় অঙ্কগুলি যদি আসে আমাদের সেম ভাবে কাজ করতে হবে। তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যদি বিকল্প সংগ্রহ করতে হয় ইএআর বের করতে হবে, 3টাই বের করতে হবে বা 2টাই বের করতে হবে। বের করার পর যেটাতে খরচ কম থাকবে সেটা গ্রহণযোগ্য হবে। তো আপনাদের কাজ হচ্ছে যে এই যে 5টা বা 6টা ক্লাস দিচ্ছি শর্ট টাইম ফাইন্যান্সিং এর উপর, 6টা ক্লাস আপনাদের মনোযোগ সহ করতে হবে। ইনশাল্লাহ কথা দিলাম, যদি আপনাদের এই 6টা ক্লাসের বাইরে থেকে কোনো কিছু প্রশ্ন আসে, 10 নম্বরের অঙ্ক এই অবধি থেকে থাকবে 100% কনফার্ম। যদি কমন না পড়ে আপনাদের টাকা ব্যাক করবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।